স্নেহের ছাত্রছাত্রীবৃন্দু, আজ আবার তোমাদের পড়াবো বাংলা ভাষায় বিজ্ঞান রাজশেখর বসুর লেখা প্রবন্ধের বাকি অংশটুকু। আগের দিন কিছুটা পড়িয়েছিলাম, আজ পরবর্তীটুকু শুরু করছি। বলছে, বিজ্ঞান আলোচনার জন্য যে রচনা পদ্ধতি আবশ্যক তা অনেক লেখক এখনো আয়ত্ত করতে পারেননি। অনেক স্থলে তাদের ভাষা আড়ষ্ট এবং ইংরেজির আক্ষরিক অনুবাদ হয়ে পড়ে। তাহলে এখানে সবটাই দেখব আমরা বাংলা ভাষায় বিজ্ঞান লেখার কথা বলা হচ্ছে, যে বাংলা ভাষায় বিজ্ঞান লিখতে গেলে শুধু ইংরেজির আক্ষরিক অনুবাদ করলে চলবে না। হ্যাঁ, যে ভাষায় লেখা উচিত, যে রচনা পদ্ধতিতে লেখা উচিত, অনেক লেখকই সেটা এখনো আয়ত্ত করে উঠতে পারেননি। আমরা দেখব যে আক্ষরিক অনুবাদ করতে গেলে অনেক জিনিসই কিন্তু মানে একেবারেই বদলে যায়। আক্ষরিক অনুবাদ বলতে কি আমরা কি বুঝবো, যে একদম পুরো অক্ষরের অনুবাদ। ঠিক আছে, যেমন আমরা ওই দিকের পাতায় যদি দেখি, পরের পৃষ্ঠায় যদি দেখি, তাহলে দেখবো, দেখো যে আক্ষরিক অনুবাদের কথাটা এখানে বর্ণনা করা আছে। দ্য অ্যাটমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচড দ্য ব্লুপ্রিন্ট স্টেজ। এটা যদি আক্ষরিক অনুবাদ করা হয় তাহলে দাঁড়াবে, পরমাণু ইঞ্জিন নীল চিত্রের অবস্থাতেও পৌঁছায়নি। ঠিক আছে, এই ধরনের যে অনুবাদ, একে বলা হয় আক্ষরিক অনুবাদ। তো এরকম আক্ষরিক অনুবাদ চলবে না। যেমন ইংরেজিতে দেখো, যদি মানে বলা হয় যে ইট ইজ রেনিং ক্যাট অ্যান্ড ডগ, তার মানে বিড়াল কুকুরের মতো বৃষ্টি হচ্ছে, এরকম যদি কেউ বাংলা অনুবাদ করে তাহলে কিন্তু একেবারেই ভুল। এটার অনুবাদটা হবে যে এটা এখন মুষলধারে বৃষ্টি পড়ছে, তাকেই বলা হয় যে ইট ইজ রেনিং ক্যাট অ্যান্ড ডগ। তাহলে এরকম আক্ষরিক অনুবাদ করতে গেলে দেখব যে সবটাই কিন্তু বদলে যাবে। তো এই ধরনের অনুবাদ চলবে না। এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। অনেক লেখক মনে করেন ইংরাজি শব্দের যে অর্থ ব্যাপ্তি বা কনোটেশন বাংলা প্রতিশব্দেরও ঠিক তাই হওয়া চাই। এজন্য অনেক সময় তারা অদ্ভুত অদ্ভুত শব্দ প্রয়োগ করেন। ঠিক আছে, ওই যে যেমন বললাম যে ইট ইজ রেনিং ক্যাট অ্যান্ড ডগ, এটার আক্ষরিক অনুবাদ যদি কুকুর বিড়ালের মতো বৃষ্টি পড়ছে এরকম হবে না, মুষলধারে বৃষ্টি পড়ছে এরকম হবে। তো তাই সেরকম আক্ষরিক অনুবাদ একেবারেই চলবে না। আবার আরো একটা উদাহরণ যদি দিই, দেখো যে ইট ইজ যে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, তার মানে কি তোমার কোটটা কাপড় অনুযায়ী কাটো, এমনটা কিন্তু হবে না। এরকম করলে আক্ষরিক অনুবাদ হয়ে যাবে এবং তাহলে কিন্তু রচনার একেবারেই অর্থটা বদলে যাবে। যেমন কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, তার অর্থ হচ্ছে যে আয় বুঝে ব্যয় করা। হ্যাঁ, তো তাই প্রাবন্ধিক কি বলছেন, যে কোনো ক্ষেত্রে মানে প্রবন্ধ লিখতে গিয়ে বা বাংলা ভাষা থেকে ইংরাজি ভাষা থেকে বাংলা ভাষায় যখন বিজ্ঞান লিখব তখন এই ধরনের অনুবাদ একেবারেই চলবে না। তো বলছে যে ইংরাজি শব্দের যে অর্থব্যাপ্তি বা কনোটেশন বাংলা প্রতিশব্দেরও ঠিক তাই হওয়া চাই। এজন্য অনেক সময় তারা অদ্ভুত অদ্ভুত শব্দ প্রয়োগ করেন। ওই যে উদাহরণ দুটো দিলাম, দেখো একেবারেই অদ্ভুত, যে মানেটা কিন্তু একেবারেই বদলে যাবে। ইংরাজি সেন্সিটিভ শব্দ নানা অর্থে চলে। ঠিক আছে, এখানে একটা খুব সুন্দর উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে এই সেন্সিটিভ শব্দটা ইংরাজিতে নানা অর্থে চলে। যেমন বলছে, দেখো সেন্সিটিভ পার্সন। হ্যাঁ, তো এই যে সেন্সিটিভ পার্সন যখন বলবো তার অর্থ কি হবে, অভিমানী ব্যক্তি। দেখো একই রকম ভাবে সেন্সিটিভ শব্দটা থেকে যাচ্ছে, যখন সেন্সিটিভ উন্ড বলবো
তখন কিন্তু হবে যে ব্যথা প্রবণ ক্ষত, WOUND, উন্ড শব্দের অর্থ হচ্ছে ক্ষত বা ঘা। তাহলে এক্ষেত্রে প্রথমটা ক্ষেত্রে দেখো হলো অভিমানী ব্যক্তি, একই সেন্সিটিভ শব্দ যখন উন্ডের সঙ্গে বসছে তখন হচ্ছে ব্যথা প্রবণ ক্ষত। এই একই শব্দ সেন্সিটিভ যখন প্ল্যান্টের ক্ষেত্রে বসছে, প্ল্যান্ট শব্দের অর্থ হচ্ছে গাছ, তখন তার অর্থ দাঁড়াবে, সেন্সিটিভ প্ল্যান্ট শব্দের অর্থ হচ্ছে উত্তেজী গাছ। সেন্সিটিভ ব্যালেন্স, এই সেন্সিটিভ শব্দ যখন ব্যালেন্সের সঙ্গে যুক্ত হচ্ছে তখন আমরা বলবো সুবেদী ভারসাম্য। আবার এই সেন্সিটিভ শব্দ যখন সেন্সিটিভ ফটোগ্রাফিক পেপার যখন ব্যবহার হবে তখন আমরা বলবো সুগ্রাহী ছাপার কাগজ। তাহলে দেখো একই শব্দ, বানানের কোনো রকম পার্থক্য নেই। এই সেন্সিটিভ শব্দ একই শব্দ যখন বিভিন্ন শব্দের সঙ্গে যুক্ত হচ্ছে তখন তার অর্থগুলো কিন্তু একেবারেই বদলে যাচ্ছে। তেমনি বলছে দেখো যে সেন্সিটিভ পেপার এর অনুবাদ স্পর্শকাতর কাগজ অতি উৎকট, মানে শুনতে একেবারেই বাজে লাগে, স্পর্শকাতর কাগজ হবে না। তাও অনেকে লিখে থাকেন, কেউ কেউ লেখেন এরকম, সুগ্রাহী কাগজ লিখলে ঠিক হয়। তাহলে সেন্সিটিভ পেপারের অর্থ আমরা লিখব সুগ্রাহী কাগজ, এটা লিখলে ঠিক বলা হবে। বলছে দেখো অনেক লেখক তাদের বক্তব্য ইংরাজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করার চেষ্টা করেন। যথাযথ বাংলা অনুবাদ মানে এর আগে যেখানে আমরা দেখলাম যে মানে আক্ষরিক অনুবাদ, সেরকম যে অধিকাংশ ক্ষেত্রে যারা বাংলা ভাষা ইংরাজি ভাষা থেকে বাংলা ভাষায় বিজ্ঞান অনুবাদ করেন তারা সাধারণত ইংরাজিতে ভীষণ জ্ঞানী হন, সে কারণেই তারা যখন ইংরাজিটাকে বাংলায় লিখতে যান তখন আক্ষরিক অনুবাদ করেন। যেমন বলছে দেখো যে দ্য অ্যাটমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচড দ্য ব্লু প্রিন্ট স্টেজ, মানে অ্যাটমিক ইঞ্জিন নীল চিত্রের অবস্থাতেও পৌঁছায়নি। একেবারে আক্ষরিক অনুবাদ, ব্লু প্রিন্ট মানে নীল চিত্র, হ্যাঁ, নীল চিত্রের অবস্থাতেও পৌঁছায়নি। এরকম বর্ণনা বাংলা ভাষায় প্রকৃতি বিরুদ্ধ, একটু ঘুরিয়ে লিখলে অর্থ সরল হয়। পরমাণু ইঞ্জিনের নকশা পর্যন্ত এখনো প্রস্তুত হয়নি। তাহলে দেখো দ্য অ্যাটমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচড দ্য ব্লু প্রিন্ট স্টেজ, এর প্রকৃত অর্থ কি হবে? প্রকৃত এটা উত্তর হবে পরমাণু ইঞ্জিনের নকশা পর্যন্ত এখনো প্রস্তুত হয়নি। আরো একটা উদাহরণ দেওয়া আছে, when sulfur burns in air the nitrogen does not take part in the reaction। তাহলে কি বলছে, এটার আক্ষরিক অর্থ বা কি হবে যে যখন গন্ধক হাওয়ায় পড়ে তখন নাইট্রোজেন প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে না। একদম অক্ষর বাই অক্ষরের অর্থ করলে এটা দাঁড়ায়। কিন্তু এরকম মাছি মারা নকল না করে, হ্যাঁ, মানে একেবারে অক্ষরের আমরা অনুবাদ করব না, সঠিক উচ্চারণটা কি হবে, নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না, মানে পুরোটা কি হবে, when sulfur burns in air the nitrogen does not take part in the reaction। তখন কি হবে, উত্তরটা যদি বলে সঠিক বাংলা কি হবে, তখন লিখব যখন গন্ধক হাওয়ায় পড়ে, এতটা লেখার পরে এখানে চলে আসবো, যখন গন্ধক হাওয়ায় পড়ে তখন নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না, এটুকু লিখতে হবে। যখন গন্ধক হাওয়ায় পড়ে তখন নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না, এটা হচ্ছে এর বাংলা। লিখলে বাংলা ভাষা বজায় থাকে, কারণ এমনিতেই আমরা জানি যে বাংলা ভাষা একটা শ্রুতি মধুর ভাষা, হ্যাঁ, তো একেবারে অক্ষর অনুবাদ করলে ঠিক ভাষাটা আসে না, এবং সে কারণেই প্রাবন্ধিকও মনে করেছেন যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার নানা রকম বাধা আছে। হ্যাঁ, এই যে অক্ষরে অনুবাদ করা, এটাও একটা বাধা। অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়। এই ধারণা পুরোপুরি ঠিক নয়। ঠিক আছে, অনেকে কি মনে করেন, অনেকে যারা ইংরেজি থেকে বাংলা ভাষায় বিজ্ঞান রচনা করেন তারা মনে করেন যে পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়, কিন্তু এটা একেবারে সবসময় যে ঠিক তা নয়। যে স্থান বিশেষে পারিভাষিক শব্দ বাদ দেওয়া চলে, যেমন
অমেরুদণ্ডীর বদলে লেখা যেতে পারে যেসব জন্তু শির দ্বারা নেই। এই যে যেসব জন্তু শির দ্বারা নেই তাকে আমরা এক কথাতে অমেরুদণ্ডীই বলি। এক কথায় প্রকাশ করো যদি আসে তাহলে অমেরুদণ্ডী হবে। কিন্তু আলোক তরঙ্গর বদলে আলোর কাঁপন বা নাচন লিখলে কিছুমাত্র সহজ হয় না। হ্যাঁ, এই যে অমেরুদণ্ডীর বদলে আমরা শির দ্বারা নেই লিখতে পারি, কিন্তু আলোক তরঙ্গ এর বদলে আমরা আলোর কাঁপন বা আলোর নাচন এরকম আমরা লিখলে খুব একটা সহজ হয় না। পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। এটা একটা শর্ট কোশ্চেন মাধ্যমিকে প্রায়ই আসে যে পরিভাষার উদ্দেশ্য কি। এর উত্তর হবে উদ্দেশ্য হচ্ছে সংক্ষেপে, পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। যদি বারবার কোনো বিষয়ের বর্ণনা দিতে হয় তবে অনর্থক কথা বেড়ে যায়, তাতে পাঠকের অসুবিধা হয়। সাধারণের জন্য যে বৈজ্ঞানিক সন্দর্ভ লেখা হয়, এর আগেই বলেছিলাম সন্দর্ভ শব্দের অর্থ রচনা, লেখা হয় তাতে অল্প পরিচিত পারিভাষিক শব্দের প্রথমবার প্রয়োগের সময় তার ব্যাখ্যা এবং স্থল বিশেষে ইংরাজি নাম দেওয়া আবশ্যক। যে প্রথম যখন কোনো পারিভাষিক শব্দ ব্যবহার করা হচ্ছে সেক্ষেত্রে পারিভাষিক শব্দ লেখার পরে তার অর্থটা বা ব্যাখ্যা বা তার পাশে যদি আমরা ইংরাজিতে ইংরাজি শব্দটাই লিখে দিই তাহলে পাঠকের পড়তে সুবিধা হয়, এটা দেওয়া আবশ্যক। কিন্তু পরে শুধু বাংলা পরে পারিভাষিক শব্দ দিলেই চলে। প্রথমবার যখন লিখব তখন ইংরাজি শব্দটা পাশে লিখে দিতে হবে, কিন্তু প্রতিবারই যখন লিখব তখন দেওয়ার দরকার নেই, তখন মানুষ অভ্যস্ত হয়ে যাবে। তারপরে বলছে দেখো যে আমাদের আলংকারিকগণ, আমাদের মানে কাদের বলা হচ্ছে, বাংলা ভাষার যে আলংকারিকগণ তারা শব্দের ত্রিবিধ কথা বলেছেন। হ্যাঁ, কি কি, এটাও একটা শর্ট কোশ্চেন। অভিধা, লক্ষণা ও ব্যঞ্জনা, এই লাইনটা তুলেই প্রশ্ন আসে। আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, সেই ত্রিবিধ কথা কি কি, তার উত্তর হবে অভিধা, লক্ষণা ও ব্যঞ্জনা। এই তিনটে কথা বলেছেন যে একটা শব্দের তিন রকম জিনিস থাকতে পারে, এটার ব্যাখ্যা দেওয়া আছে। দেখো, প্রথমটি শুধু আবিধানিক অর্থ প্রকাশ করে। প্রথমটি বলতে অভিধা, আমরা দেখো বাংলা ডিকশনারিকে বাংলায় বলি অভিধান। তাহলে এই প্রথম মানে যে শব্দের অর্থ আমরা ডিকশনারি বাংলা অভিধান করলে যে অর্থটা পাবো তাকে আমরা বলবো আবিধানিক অর্থ। যেমন দেখো, দেশ এর অর্থ ভারত ইত্যাদি, অথবা স্থান, তার মানে দেশ, আমাদের দেশ ভারত, যারা ইংল্যান্ডে বাস করে তাদের দেশ ইংল্যান্ড, যারা ফ্রান্সে বাস করে তাদের দেশ ফ্রান্স। তো এরকম দেশ শব্দটা একটা হচ্ছে কোন স্থানের নাম। কিন্তু যখন আমরা বলি দেশের লজ্জা, এখানে লক্ষণীয় দেশের অর্থ দেশবাসীর। দেখো শব্দটা কিন্তু দেশই আছে, কিন্তু দেশের লজ্জা বলতে গেলে সে যে ভারতের লজ্জা নয়, মানে এক্ষেত্রে ভারতবাসীর লজ্জা, সেই দেশে যে বাস করছে সে তার লজ্জা। অরণ্য এর আবিধানিক অর্থ বন, যদি অরণ্য শব্দটাকে ডিকশনারিতে আমরা দেখি বাংলা অর্থ তখন পাবো বন, কিন্তু অরণ্যের রোদন বললে ব্যঞ্জনার অর্থ হয় নিষ্ফল খেদ। তাহলে কি বোঝাচ্ছে, ব্যঞ্জনার অর্থ হবে নিষ্ফল খেদ, মানে যেখানে কান্না করে কোনো লাভ নেই তাকে বলা হয় অরণ্যের রোদন। সাধারণ সাহিত্যে লক্ষণা বা ব্যঞ্জনা বা উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি প্রভৃতি অলঙ্কারের সার্থক প্রয়োগ হতে পারে, কিন্তু বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো। তাহলে কি বলছে দেখো, যে সাধারণ সাহিত্যে যখন আমরা বাংলা সাহিত্য পড়ব তখন সেই বাংলা সাহিত্যের ক্ষেত্রে লক্ষণা, ব্যঞ্জনা, উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি এগুলো বিভিন্ন ধরনের অলঙ্কারের ভাগ। সেই যে অলঙ্কার, নানা রকম অলঙ্কারে সজ্জিত করে বাংলা ভাষাকে আরো সুসজ্জিত করা হয়, আরো সুমধুর করা হয়। কিন্তু যখন আমরা ইংরাজি থেকে বাংলা ভাষায় অনুবাদ করছি তখন কিন্তু ওই সুসজ্জিত বা সুমধুর নয়, যেটা ঠিক সেটা জানতে হবে। এক্ষেত্রে দেখো একটু যদি আমি বলে দিই যে অভিধা শব্দের অর্থ হচ্ছে আবিধানিক অর্থ, আর লক্ষণা যদি বলি যে লক্ষণা বলতে কি বোঝায়, লক্ষণা হচ্ছে শব্দের বৃত্তি বিশেষ, মুখ্যার্থ দ্বারা শব্দের মানে হ্যাঁ মুখ্যার্থ যেখানে বাধা প্রাপ্ত হয় তখন ওই যে শক্তি দ্বারা অন্য অর্থের বোধ হয় তার নাম হচ্ছে লক্ষণা। মানে এই যে মুখ্য, দেশ শব্দের মুখ্য অর্থ কি, যে স্থান, কিন্তু এক্ষেত্রে কিন্তু নয়। তাহলে এখানে কি যে আবিধানিক অর্থ যেটা, মুখ্য অর্থ যেটা, সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। সেই বাধাপ্রাপ্ত হওয়ার ফলে যে শক্তি দ্বারা অন্য অর্থের বোধ হয়, এটা কিন্তু দেশের লজ্জা বলে অন্য অর্থ প্রকাশ পেল, তাই এটা লক্ষণা। আর ব্যঞ্জনা বলতে কি বুঝবো, যে এটা হচ্ছে যে একটা কাব্যের নিগূঢ় অর্থ।
হ্যাঁ, অভিধান আর লক্ষণার সাহায্যে যখন অর্থ প্রকাশ পায় না তখন ব্যঞ্জনার সাহায্য নিতে হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখলাম যে নানা রকম অলংকারের প্রয়োগ সাহিত্যের ক্ষেত্রে, কাব্যের ক্ষেত্রে প্রচলিত, কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে নয়। বলছে যে কি, যে উপমার কিছু প্রয়োজন হয়, রূপক ও স্থল বিশেষে চলতে পারে। এই যে উপমা হচ্ছে তুলনা। উপমার কিছু প্রয়োজন হয়। আমরা মানে ব্যাকরণ পড়তে গিয়ে সমাসের ক্ষেত্রে আমরা পেয়েছি, মানে উপমা শব্দটাকে আমরা পেয়েছি। খেয়াল করে দেখো, সমাস যখন পড়া হয়েছে তখন কিন্তু আমরা উপমেয়, উপমিত, উপমান এই ধরনের শব্দগুলো পেয়েছি। তবু যদি আমি একটু একবার স্মরণ করিয়ে দিই তাহলে দেখব যে উপমেয় আর উপমান কাকে বলে। উপমান হচ্ছে তুলনা, আর যাকে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমেয়, আর যার সঙ্গে তুলনা করা হয় তাকে আমরা বলবো উপমান। তো এখানে কি বলছে যে উপমা চলতে পারে, মানে কোনো জিনিসের সঙ্গে তুলনা চলতে পারে। হ্যাঁ, উপমার কিছু প্রয়োজন হয়। আর রূপকও চলতে পারে। রূপক আমরা কাকে বলবো? যেখানে উপমেয় আর উপমানের অভেদ কল্পনা করা হয় তখন তাকে আমরা বলি যে রূপক। হ্যাঁ, মানে যদি বলি ধরো মন রূপ মাঝি, তার মানে কি বলবো? মন মাঝি। পাখি রূপ আঁখি, হ্যাঁ, তার মানে আঁখি পাখি। তো এই ধরনের কথাগুলো কিন্তু চলে আসে। তাই বলছে যে অনেক অলংকার না প্রয়োগ হলেও বা মানে ইংরাজি থেকে যখন বাংলা অনুবাদ করি তখন উপমা রূপক চলতে পারে। তাহলে যদি বলা হয়, প্রশ্ন আসে যে অলংকার তো ইংরাজি থেকে বাংলা ভাষায় বিজ্ঞান রচনা করতে গেলে চলে না, কিন্তু কি কি অলংকার মানে চলতে পারে? উপমা চলতে পারে আর রূপক চলতে পারে, কিন্তু অন্যান্য অলংকার বর্জন করাই উচিত। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, কালিদাসের এই উক্তি কাব্যেরই উপযুক্ত, ভূগোলের নয়। তাহলে দেখো, এই যে লাইনটা আসে, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এটা তুলে প্রশ্ন আসে এই লাইনটা, এই উক্তিটি কার? উত্তর হবে কালিদাসের। বা যদি প্রশ্ন আসে কালিদাসের কোন উক্তি আমরা পাই, তাহলেও ঘুরিয়ে উত্তর হবে হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড। এই উক্তিটা কাব্যেরই উপযুক্ত, ভূগোলের নয়। বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক। এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত যে বিজ্ঞান পড়তে গিয়ে আমরা ঘুরিয়ে ফিরিয়ে অন্য কোনো অক্ষর, অন্য কোনো শব্দ, হ্যাঁ, ভাষার মার প্যাচে আমরা জড়িয়ে যাব না। সঠিকভাবে কি লেখক বলতে চাইছেন সেটা বুঝে নেওয়াটাই পাঠকের কাজ। বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আর একটা দোষ প্রায় নজরে পড়ে। হ্যাঁ, মানে এখানে তো আমরা দেখছি বাংলা ভাষায় বিজ্ঞান, মানে বাংলা ভাষায় প্রাবন্ধিক বোঝাতে চেয়েছেন যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার কি কি বাধা এবং সেই বাধাগুলো আমরা কিভাবে উতরে যেতে পারবো তারই একটা সুন্দর বর্ণনা আমরা এই পুরো প্রবন্ধটার মধ্যে পাচ্ছি। তো এক্ষেত্রে প্রাবন্ধিক আরো একটা জিনিস বলেছেন যে একটা দোষ প্রায় নজরে পড়ে, কি? অল্প বিদ্যা ভয়ঙ্করী। এই প্রবাদটি যে কত ঠিক তার প্রমাণ আমরা আমাদের সাময়িক পত্রাদিতে মাঝে মাঝে পাওয়া যায়। অল্প বিদ্যা ভয়ঙ্করী মানে মানে কিছু অল্প জানে এবং সেটা সে মানে এই যে অল্প বিদ্যা সেটা খুব ভয়ঙ্কর রূপে দেখা দেয়, যে আমি অনেক কিছু জানি, এটা সে বোঝাতে চাই। আমি যতটা জেনেছি সেটা ক্ষুদ্র নয়, সেটা অনেক। সেটা বোঝাতে গিয়ে মানে লেখকরা অনেক সময় নিজের ইচ্ছে মতো অনেক কিছু প্রয়োগ করে থাকেন তাদের জানার ভিত্তিতে। তারও একটা উদাহরণ আমরা একটু পরেই দেখতে পাবো। দেখো যে অল্প বিদ্যা কিভাবে ভয়ঙ্করী হয়। কিছুদিন আগে একটি পত্রিকায় দেখেছি অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই, তারা জীবের বেঁচে থাকবার পক্ষে অপরিহার্য অঙ্গ মাত্র। হ্যাঁ, মানে স্বাস্থ্যকর নয়, এটা খেলে অক্সিজেন আর হাইড্রোজেন এগুলো যদি আমরা আমাদের শরীরে থাকে তাহলে আমাদের খুব স্বাস্থ্য ভালো হবে এরকমটা নয়, কিন্তু এটা জীবের বেঁচে থাকার অপরিহার্য অঙ্গ মাত্র। আমরা জানি যে অক্সিজেন ছাড়া আমরা কেউই বাঁচতে পারবো না। তবে ওজোন গ্যাস স্বাস্থ্যকর। তাহলে কি বলছে দেখো, ওজোন গ্যাসটা স্বাস্থ্যকর। তাহলে এই কথাটা কি ঠিক? ওজোন গ্যাস স্বাস্থ্যকর এরকম কি মানে ওজোন গ্যাস খেলে কি আমাদের স্বাস্থ্য ভালো হয়ে যাবে? সেরকমটা নয়, কিন্তু এটা এটা দেওয়া আছে। মানে এটা আমরা বলতে পারি যে একদম আক্ষরিক অনুবাদ বা অল্প বিদ্যা ভয়ঙ্করীর একটা উদাহরণ। এরকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর।
আমরা জানি না, আগেই প্রবন্ধের মধ্যে দেখেছি যে আমাদের দেশের সাধারণ লোকের বিজ্ঞান সম্বন্ধে ধারণাটা একটু কম। আবার যে যারা মানে পড়তে যাচ্ছে বা আগ্রহ সহকারে পড়ার চেষ্টা করছে, বিজ্ঞান শেখার চেষ্টা করছে, তারা যদি এরকম ভুল পড়ে, ভুল জানে, তাহলে সেটা আরো অনিষ্টকর হয়ে যাবে। তাই কি বলছেন যে এটা থেকে বেরিয়ে আসার উপায় প্রাবন্ধিক কি বলেছেন, সম্পাদকের উচিত অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করে নেওয়া। অনেকেই লিখতে পারেন, আমাদের দেশে যেমন ধীরে ধীরে আমরা দেখেছি, আগেই বলেছেন প্রাবন্ধিক আশা করেছেন যে আমাদের দেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার মানে যখন হবে তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে। তাহলে ধীরে ধীরে আমাদের দেশের লোকে বিজ্ঞান জানবে বেশি, হ্যাঁ, বিজ্ঞান বুঝবে, বোঝার চেষ্টা করবে, এবং সেই হিসাবে কি হবে, বিজ্ঞানের অনেক বই ইংরাজিতে থাকলে তো মানে সুখপাঠ্য হবে না বা বুঝতে পারবে না মানুষ। সেজন্য বিজ্ঞান, ইংরাজি ভাষায় যে বিজ্ঞান, তাকে বাংলায় রচনা করতে হবে। তো অনেকেই যেহেতু রচনা করবেন, অবিখ্যাত লেখকরাও রচনা করতে পারেন, কিন্তু লেখক কি বলেছেন, প্রাবন্ধিক বলেছেন যে কোনো অভিজ্ঞ লোককে দিয়ে সেটা যাচাই করে নিতে হবে একবার, যে যিনি লিখছেন তার দ্বারা কোনো ভুল যেন না হয়ে যায়। তো এটাই প্রাবন্ধিক বলেছেন। তাহলে আমরা দেখছি যে এই পুরো প্রবন্ধের মধ্যে প্রাবন্ধিক দেখিয়েছেন অনেকগুলো বাংলা ভাষায় বিজ্ঞান রচনার অনেক বাধার কথা, এবং প্রত্যেকটা বাধাকে কিভাবে উতরে যাওয়া হবে তারও একটা সুন্দর বর্ণনা প্রাবন্ধিক এই প্রবন্ধের মধ্যে দিয়েছেন। তাহলে তোমরা ভালোভাবে পড়ে নেবে, পুরোটাই বারবার পড়তে হবে কিন্তু, তাহলেই জিনিসটা পরিষ্কার হবে। পরবর্তীতে আমি এর পরেরটাই আমি এখান থেকে বড় কোশ্চেন আর শর্ট কোশ্চেন তোমাদের লিখিয়ে দেব, আগামীতে দেখা হবে। আর আরো একটা কথা যেটা বলি, যে তোমাদের এই বইটাই মধ্যশিক্ষা পর্ষদের যে পাঠ সঞ্চয়ন, সাহিত্য সঞ্চয়ন যে বইটা, এই বইয়ে দুটো প্রবন্ধ আছে, একটা হারিয়ে যাওয়া কালিকলম আর একটা বাংলা ভাষায় বিজ্ঞান। তো এই দুটো প্রবন্ধের মধ্যে আমরা দেখবো যে কি ধরনের কোশ্চেন আসবে। দুটো প্রবন্ধের মধ্যে কোশ্চেন আসবে, দেখো, এমসিকিউ আসবে 2 নম্বরের, আর সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন আছে 3 নম্বর, আর বড় প্রশ্ন আসবে 5। ঠিক আছে, টোটাল 10। এই 10 নম্বর কোশ্চেনের মধ্যে আমরা দেখব যে দুটো প্রবন্ধ আমরা পড়ছি, হারিয়ে যাওয়া কালিকলম আর বাংলা ভাষায় বিজ্ঞান। তো এই দুটো থেকেই কিন্তু অথবা থাকবে। সবসময় দেখবে যে যতগুলো করতে হবে সেখানে অর্ধেক দেওয়া আছে হারিয়ে যাওয়া কালিকলম থেকে, আর অর্ধেক দেওয়া থাকবে বাংলা ভাষায় বিজ্ঞান থেকে। তো অবশ্যই আমরা বাংলা ভাষায় বিজ্ঞান খুব সুন্দর করে পড়বো, ভালোভাবে পড়বো, কিন্তু আমরা তুলনামূলকভাবে দেখবো হারিয়ে যাওয়া কালিকলমটা কিন্তু অনেকটা সহজ। তো সেই হিসেবে আমরা দুটোই খুব সুন্দরভাবে পড়ে রাখবো, এবং আমরা যদি কি বলবো, যে আমরা একটা প্রবন্ধ যদি খুব সুন্দরভাবে পড়ে রাখতে পারি তাহলেও কিন্তু সব কোশ্চেনেরই উত্তর দিতে পারবো, কিন্তু সেটা তো সবসময় সম্ভব নয়। শর্ট কোশ্চেনের জন্য আমাদের দুটো কোশ্চেন খুব সুন্দরভাবে পড়তে হবে। আর এই যে বাংলা ভাষায় বিজ্ঞান এই প্রবন্ধে মানে 2 থেকে 3টে বড় কোশ্চেন করলেই একেবারে কমন, মানে একদম 100% কমন পাওয়া যাবে, বুঝেছো? তো সেই হিসেবে আমরা কিন্তু খুব সুন্দরভাবে দুটো প্রবন্ধ পড়বো। তবু আমি জানিয়ে রাখলাম যে দুটোর ক্ষেত্রে কিন্তু অথবা থাকবে। তাহলে থাক, পরবর্তীতে আমি প্রশ্নগুলো লিখিয়ে দেব, বাকিগুলো সুন্দর করে পড়ে নিও। ভালো থেকো সবাই।